মূল্যবোধ ও সমাজক্রান্ত। অরবিন্দ পোদ্দার। সাম্প্রতিককালে আমাদের প্রচলিত বস্তুবোধ এবং সামাজিক মূল্যবোধে এমন একটা পরিবর্তন এসেছে যে আমাদের সাংস্কৃতিক ভবিষ্যৎ সম্পর্কে চিন্তাশীল ব্যক্তি মাত্রেরই মনে সুগভীর সন্দেহ। ভবিষ্যৎকাল এবং সেই কালের মানুষ এই পরিবর্তনকে কোনো সৃষ্টিশীল কর্মপ্রবাহে নিয়োজিত করতে পারবেন কি না সে জিজ্ঞাসার বিচার ভাবিকালের জন্য নির্দিষ্ট থাক। কিন্তু আমরা যারা দ্বিতীয় বিশ্ব মহাযুদ্ধের পূর্বাহ্নে আমাদের কৈশোর অতিবাহিত করেছি এবং তৎকালীন যুগ মানুষে ভিন্নতর আদর্শ ও আত্মপ্রত্যয়ের অভিব্যক্তি লক্ষ্য করেছি, তারা এই পরিবর্তনের জন্য অন্তরে কিঞ্চিত বেদনাবোধ করি না এমন নয়, বরং কোনো কোনো সময় একটু অধিক মাত্রাই করি এবং সেই দুর্ভাবনার বেদনায় পত্র পত্রিকার আশ্রয়ে জীবন সংকটের আলোচনা রূপে আত্মপ্রকাশ করে। বলা বাহুল্য, এই পরিবর্তনটা বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যশ্রয়ী হয়নি হলে ব্যথিত হওয়ার কারণ থাকতো না। সেই ঐতিহ্যই আজ বিপর্যস্ত প্রায়। কোন কোন রাজনৈতিক ও সামাজিক দুর্ঘটনার আক্রমণে এই বিপর্যয়ের সৃষ্টি তাও নিত্য অভিজ্ঞতায় আমাদের মানসপটে উজ্জ্বল। তাদের মধ্যে থেকে আমি সর্বাপেক্ষা ভয়াবহ এবং প্রবাহে চিরস্থায়ী দুর্ঘটনা দুটিকে, অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তৎপরবর্তীকালীন বঙ্গবিভাগ আলোচনার অন্তর্ভুক্ত করব। তাদের ধ্বংসের স্বরূপটিকে পুনরায় স্মৃতিপটে জাগরুক করার জন্য নয়, এর অভিঘাতে ব্যক্তি চেতনা কিভাবে আহত হয়েছে এবং সেই আঘাত তার জীবন দর্শনে কি রূপান্তর এনে দিয়েছে তা নির্ধারণ করার জন্য। কেননা এই রূপান্তরের মধ্যেই মূল্যবোধের পরিবর্তনের সূত্র আবিষ্কৃত করা যাবে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং বঙ্গবিভাগ বর্তমান বাংলার ঐতিহাসিক পটভূমিতে ব্যক্তিক অভিজ্ঞতার নিকষে দুটি দূরপনের কলঙ্ক রেখা। এই দুটি মূল ঘটনাকে কেন্দ্র করে ইতিহাসের যে বেদনা বিক্ষত বিবর্তন তা মানুষকে পরিচিত জগৎ অভ্যাস, জীবনের প্রচলিত প্যাটার্ন ও নির্ভরশীল আশ্রয় থেকে উৎক্ষেপ করে তাকে এক ঘূর্ণাবর্তের তরঙ্গে ভাসিয়ে নিয়ে চলেছে। সেই তরঙ্গ অনিশ্চয়তায় যেমন বিক্ষুব্ধ, ধ্বংসের দাপটে তেমনই ভয়ঙ্কর, তা অভিব্যক্তিতে যেমন ব্যাপক, ব্যক্তির মানস উপলব্ধিতে তেমনই তীব্র বেদনাদায়ক। এই তরঙ্গের আঘাতে উৎক্ষিপ্ত হয়ে জীবনের সমস্ত বাঞ্ছনীয় প্রিয়কে হারিয়ে ব্যক্তি অনুভব করল যে তার সমাজ, তার যুক্তিমর্যাদাশীল মানবিক অস্তিত্ব, তার ব্যবহারিক শ্রেয়বোধ সমস্ত কিছু থেকে তাকে নির্মমভাবে বঞ্চিত করা হয়েছে। যে পৃথিবীতে তার বাস এবং যে ঘটনাচক্রে তার জীবন বিঘূর্ণিত, তার সঙ্গে সমন্বিত বা অনুবদ্ধ করে তার অস্তিত্বের কোনো গ্রহণীয় ব্যাখ্যা তার পক্ষে দেওয়া সম্ভব নয়। হয়তোবা এটা তার সহজ উপলব্ধিরও অতীত। তাছাড়া প্রাত্যহিক অভিজ্ঞতায় যে পৃথিবী এবং যে সমাজ সত্য তার নিকট প্রতিভাত, তার আপন অস্তিত্বের সঙ্গে সেই পৃথিবী ও সমাজ সত্যকে সমন্বিত করতে পারাও যেন তার পক্ষে একান্তই দুরূহ। সুতরাং এক মনুষ্য সমবায়ের অন্তর্গত থেকেও ব্যক্তি বিচ্ছিন্ন, তার অস্তিত্ব ও দায়িত্ববোধ নেতিবাচক। প্রতিটি নতুন অভিজ্ঞতা তাকে নতুন করে একথা স্মরণ করায়, ফলে তার পক্ষে এ অনুভব অপ্রত্যাশিত নয়। সে যেন পৃথিবী চক্রের আবর্তনে বিচ্ছিন্ন নিষ্প্রয়োজনীয় এক কণা মাত্র। সেই চক্রের আবর্তন তার উদ্দেশ্য ও পরিণতি, অর্থাৎ যদি কিছু থেকে থাকে, তার নিকট গ্রহণীয় নয়, এমনকি বোধগম্যও নয়। এই অনির্দেশ্য অনমনীয় ঘটনা স্রোতের প্রভাবে সমাজ ও মনুষ্য সম্পর্কে তার ধারণা অন্য এক সিদ্ধান্তে উপনীত হতে বাধ্য। বলা যেতে পারে যে দুটো ঘটনাকে এই আলোচনায় টেনে এনেছি। বাংলাদেশের সর্বত্র এবং বাঙালি সমাজের সর্বস্তরে তার প্রভাব সমান নয়, সুতরাং তার পরিণতিও সর্বত্র একরূপ নয়, স্বীকার্য। কিন্তু আমাদের আলোচনা কোনো বিশেষ ব্যক্তি বা স্তর সম্পর্কিত নয়, মনোভঙ্গির সাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে। অধিকন্তু কথাটা যুগধর্মের।
যদিও বহুকাল পূর্ব থেকেই অবক্ষয়ের চেতনা মানুষের মনে সঞ্চারিত হয়ে চলছিল, তথাপি বলা যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং বঙ্গবিভাগকে আশ্রয় করেই, তার প্রহারে উৎক্ষিপ্ত হয়েই সেই চেতনা একটা সুস্পষ্ট পরিণতিতে এসে পৌঁছায়। সমাজ সম্পর্কে আমাদের যে পূর্বতন ধারণা, এখানে আমরা উদ্দেশ্যের সমগ্রতার, পরস্পরের প্রতি মমত্ববোধে এবং কর্তব্যের বিশিষ্টতায় মিলিত, সে ধারণা বর্তমানে অবলুপ্ত। এখনকার সমাজ অজস্র উদ্দেশ্যহীন, বিচ্ছিন্ন, কোনো সামগ্রিক প্রেরণায় অনুপ্রাণিত কণার সমবায় মাত্র, শৃঙ্খলাহীন, অনৈক্যবদ্ধ, সর্বজনগ্রাহ্য মূল্যবোধ বা বন্ধন এখানে অনুপস্থিত। এককভাবে ওই এক একটি কণা বা ব্যক্তি অত্যন্ত ক্ষুদ্র, শক্তিহীন, তার অস্তিত্ব অন্য কারো কাছে অভিপ্রেত নয়, এমনকি সম্ভবত নিজের কাছেও নয়। এ তার প্রাত্যহিক অভিজ্ঞতার ফসল। এ থেকে ব্যক্তি বা মানুষ সম্পর্কে একটি সিদ্ধান্ত অপরিহার্য হয়ে পড়ে। ব্যক্তি ব্যক্তিগত দায়িত্বহীন, নির্দিষ্ট উদ্দেশ্যহীন প্রাণী মাত্র। প্রাণী না বলে বস্তু বলাই শ্রেয়। তার অস্তিত্ব উপেক্ষিত, অস্বীকৃত, অতএব নিরর্থক। বহুকাল আগে বর্তমানের যুগ বৈশিষ্ট্য আলোচনায় E.M. ফস্টার বলেছিলেন, এভরিথিং এক্সিস্ট, নাথিং হ্যাজ ভ্যালু। এই একটি উক্তি আধুনিক যুগ মানুষের সার্থক পরিচয়, বর্তমান বাংলার সমাজ পরিবেশেরও। যুদ্ধ, বিপ্লব, মানবিক চেতনার ক্রম অবনতি ইত্যাদির ফলে অন্যান্য দেশে এই বোধের জন্ম বহু আগে হয়ে থাকলেও বাংলাদেশে এই বোধের স্বাক্ষর খুব বেশি দিনের নয়। যুদ্ধ ও দেশ বিভাগ এই বোধকে অধিকতর গাঢ় করেছে। অন্যান্য বস্তুর ন্যায় এখনকার মনুষ্য সমবায়ের কণাগুলোও অস্তিত্বশীল, কিন্তু শিল্পে প্রয়োজনীয় বস্তুর মূল্য থাকলেও মনুষ্য কণার কোনো মূল্য নেই। বাংলার অর্থনৈতিক সামাজিক জীবনের সহিত একদা সম্পৃক্ত, বাংলার ভৌগোলিক সীমানায় বিচরণশীল বাঙালির মানসপট এই নিরর্থকতার বোধে অপহত। ব্যক্তিচিত্তে এই চেতনার উদ্বোধন সামাজিক মূল্যবোধের পরিবর্তনের প্রধান অবলম্বন। তাই এই একটি সূত্রের মধ্যেই প্রায় সমস্ত রূপান্তরের মূল খুঁজে পাওয়া যাবে। কারণ সমাজ যখন বিপর্যস্ত, আর কোনো মানুষেরই আপন মূল্য যদি স্বীকৃত না হয়, এবং সবচেয়ে বড় কথা, আমার জীবনের বা অস্তিত্বের যদি কোনো মর্যাদা না থাকে, বা তা যদি কোনো উদ্দেশ্যের প্রভায় উজ্জীবিত না হয়, তাহলে মূল্যের জন্য আমারই বা শিরপীড়ার হেতু কী? অথবা আমার পক্ষে মূল্যবোধের ঐতিহ্য অন্বেষণের প্রেরণাই বা কোথায়? সুতরাং ওই একটিমাত্র মানসিক পরিস্থিতি আধুনিক কালের অনেক আচরণ বৈশিষ্ট্যের ধারক। মূল্য অথবা মূল্যবোধ নির্বস্তুক বা জীবন নিরপেক্ষ নয়। বিশেষ মূল্যবোধে আস্থা বা ব্যক্তির চিন্তায় ব্যবহারে বিশেষ মূল্যের প্রকাশ একদিকে যেমন ব্যক্তিগত এষণার পরিচায়ক, তেমনি তার বিচার বিশ্লেষণও সামাজিক ক্রমসম্পৃক্ত। মানহাইম মূল্যবোধকে বলেছেন ট্রাফিক লাইট ইন দ্য রেগুলেশন অফ হিউম্যান বিহেভিয়ার। কথাটি প্রণিধানযোগ্য। মানব সভ্যতাকে এক বন্দর থেকে আরেক বন্দরে নিয়ে যাওয়ার প্রয়োজন মানুষের ভাবনা, মনন, আচরণকে বিশেষ এষণার দীপ্তিতে উজ্জ্বল রাখতে হয়, এবং সেজন্যই মূল্যের চেতনা ব্যক্তিক পৃথিবীর ক্ষুদ্র সীমা অতিক্রম করে সমাজ সীমায় পরিব্যাপ্ত হয়। অবশ্য একথা সৃষ্টিশীল মূল্যবোধের ক্ষেত্রেই প্রযোজ্য। আধুনিক বাংলার সাংস্কৃতিক পরিবেশে আমরা সাধারণত যে মূল্যবোধের প্রকাশ দেখতে পাই, সে সম্পর্কেও উপরোক্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারলে আনন্দিত হতাম। কিন্তু বর্তমান সময়ে মানুষের বিচরণভূমি অর্থাৎ তার সমাজ এতটা পর্যদস্ত যে এই অরণ্যে আলো বিকিরণের যথেষ্ট প্রয়োজনীয়তা থাকলেও সুব্যবস্থিত স্পষ্ট আলো এখানে অনুপস্থিত। আমার মনে হয় পূর্বে ব্যক্তিচিত্তে যে চেতনার উদ্বোধনের কথা উল্লেখ করেছি, এজন্য সেটাই বহুলাংশে দায়ী। সামাজিক ঘূর্ণাবর্তে আহত ও অস্বীকৃত ব্যক্তি সেই আঘাত এবং অস্বীকারকে ফিরিয়ে দিতে উৎসুক। প্রতিশোধ গ্রহণের প্রেরণায় ততটা নয় যতটা জীবনাচরণের স্বাভাবিক প্রেরণা রূপে। কারণ এই মূল্যবান বিশেষ বলে স্বীকৃত হওয়ার আকৃতিতে তার মুহূর্তগুলো চঞ্চল। এই আকৃতি
অত্যন্তিকতায় একটা উদ্ভ্রান্ত যে ভালো মন্দ, ন্যায় অন্যায়, সুন্দর কুৎসিত, মর্যাদা বা মূল্যের প্রশ্ন তার চিত্তাকাশে প্রবেশ করার কোনো অবকাশ পায় না। উপস্থিত মুহূর্তের চেতনা, এই মুহূর্তের কর্মোদ্যোগে তার সমস্ত চেতনা আচ্ছন্ন। তাই তার প্রত্যাখ্যাত সত্তা বিভিন্ন পথে অভিব্যক্তি খুঁজছে, যেমন কখনো কখনো ব্যক্তিক আচরণে অধ্যত্ত, যা শ্রদ্ধেয় বা মূল্যবান বলে একদা স্বীকৃত ছিল, তার প্রতি অবজ্ঞা অবহেলার মাধ্যমে, কখনো বা রুচির স্থূলতা, অপরিমার্জিত ইন্দ্রিয়ানুভূতি ও ইন্দ্রিয়াভিজ্ঞতার প্রতি অতিশয় আগ্রহের ভিতর দিয়ে ব্যক্তি তার সর্বপ্রাপণীয় মূল্যের সাধনায় নিরত। It is futile to discuss values in the abstract. Their study must be linked up with the social process. To us, values express themselves first in terms of choice made by individuals. By preferring this to that, I evaluate things. But values do not only exist in the subjective setting as choice made by individuals. They also occur as objective norms, i.e., as advice. Do this rather than that. Owing to this dual origin, valuations are partly the expressions of subjective strivings, partly the fulfillment of objective social functions. Carl Mannheim, A Diagnosis of Our Time. বাংলা তথা ভারতবর্ষের মতো অনুন্নত দেশের পক্ষে সম্ভবত নিজেকে বৈদেশিক প্রভাবের নিকট উন্মুক্ত করে রাখা ছাড়া গত্যন্তর নেই। তা সে প্রভাব কল্যাণকরী হোক বা অশুভই হোক, জীবন পরিক্রমার কোনো ক্ষেত্রেই আমরা যৌবনের আত্মপ্রত্যয় লাভ করিনি। সেজন্য বোধ, বুদ্ধি, মনন, এমনকি রুচির ক্ষেত্রেও আমরা এ পর্যন্ত অনেকটা পরনির্ভর। আধুনিককালে এই পরনির্ভরতা সুস্থ মূল্যবোধের উপর একটা দুর্যোগের আক্রমণ ডেকে এনেছে। একথা বলছি এ কারণে যে অনেকেই সম্ভবত লক্ষ্য করে থাকবেন কিছু সংখ্যক বাঙালির অসন-বাসন ও পারিবারিক জীবনে ইয়াঙ্কি প্রভাব অত্যন্ত প্রকট। দ্বিতীয় বিশ্বযুদ্ধের কাল থেকেই এর সূত্রপাত। শুনতে পাই অযুত শিল্প সম্ভারে সমৃদ্ধ আমেরিকা একালের বিস্ময়, কিন্তু সুস্থির মূল্যবোধ এবং পরিমার্জিত রুচির প্রকাশে সে যে এখনো প্রাচীন তাও সন্দেহাতীত। মনে পড়ে কোনো একটি গ্রন্থে মার্কিন সৌন্দর্যবোধ সম্পর্কে একটি মজার গল্প পড়েছিলাম। একটি দ্রুতগামিনী মহিলার দিকে তাকিয়ে একজন দর্শক আরেকজনকে বলছে, দেখেছো মহিলাটি কি সুন্দর দেখতে? প্রশ্ন, কি করে বুঝলে যে তিনি সুন্দরী? উত্তর, ও, শি হ্যাজ এক্সিলেন্ট লেগস। বলা বাহুল্য, সৌন্দর্য নিরূপণের এই দৃষ্টিকোণ প্রশংসনীয় নয়। একে অমার্জিত বা স্থূল বললেও যেন যথেষ্ট বলা হয় না। মনে হয় আদিম অরণ্যের দেহ অন্বেষণ অতিক্রম করে সূক্ষ্ম মানবিক রসানুভূতির মার্গে এর উত্তরণ আজও সংঘটিত হয়নি। অথচ এবম্বিধ রুচি বাঙালি সমাজেও বেশ কিছুটা অনুপ্রবেশ করেছে। কিছুকাল পূর্বে একটি প্রবন্ধে বাঙালি শালীন রুচিবোধের উপর পশ্চিম ভারতীয় ফিলিস্টিনিজম এর আক্রমণের উল্লেখ করেছিলাম। মেয়েদের পোশাক আশাকের প্রতি লক্ষ্য করলে এটা একটু অধিক মাত্রায় চোখে পড়ে। এর মূল প্রেরণা সম্ভবত বহিরঙ্গ প্রিয়তা, কিন্তু বাইরের প্রতি অত্যধিক নজর যে অচিরেই একটা উৎকট বর্ণ সমারোহে পরিণতি লাভ করে তা বলাই বাহুল্য। এখানেও যে ইয়াকিং সৌন্দর্যাভিলাষীর মনোভঙ্গি সক্রিয় নয় তা কে জোর করে বলতে পারে? ছেলেদের অঙ্গাভরণে তা অনায়াস লক্ষ্য। কোনো বাঙালি যুবককে যখন গরুগর্ধব
চিত্রিত বিচিত্র রঙিন হাওয়াইয়ান শার্ট পরে ডান কবজিতে ঘড়ি বেঁধে হনহন করে পথ চলতে দেখি, তখন যেন একজন ইয়াঙ্কি সৈনিককেই নবতর রূপে পুনরাবিষ্কার করি। তার অপরিসীম ঔদ্ধত্য যেন যে কোনো মুহূর্তে ফেটে পড়ার জন্য উদ্যত। ব্যবহারিক দিক থেকে এরূপ পোশাকের উপযোগিতা বা অনুপযোগিতার প্রশ্ন উত্থাপন করছি না, শুধু বলার উদ্দেশ্য, রুচির বিচারে এটা স্থূল অশালীন। কিন্তু দুঃখের বিষয়, প্রায় প্রত্যেকটি বাঙালি পরিবারেই রুচির এই পরিবর্তন লক্ষ্য করা যায়। অধিকাংশ পিতামাতাই সম্ভবত অজ্ঞাতসারে এই রুচিবোধের পরিপোষণ করে চলেছেন, বিশেষত ছেলেমেয়েদের পরিধেয় নির্বাচনে অনুরূপ পোশাকের প্রতি তাদের মধ্যে এক অকারণ পক্ষপাত। এইসব সামান্য ঘটনার উল্লেখ করলাম এ কারণে যে তার মধ্যে দিয়ে একটা মনোভঙ্গি, বিশেষ বস্তু বা বিচিত্র বর্ণ সমারোহের প্রতি আকর্ষণ অভিব্যক্ত, এবং সেই আকর্ষণই সম্ভবত গোপনে তাদের নিজেদের এবং ছেলেমেয়েদের মূল্যবোধকে এক দুর্বার প্রলোভনে সেই স্থূলত্বের দিকে টেনে নিয়ে চলেছে, যেখানে অন্তর সম্পদের চেয়ে বাইরের অঙ্গাভরণের প্রতি লাবণ্য থেকে দেহের প্রতি সুষমার পরিবর্তে পরিমাণের উপর নজর বেশি। উপস্থিত মুহূর্তের কর্মচাঞ্চল্যে এই লক্ষণের অর্থমর্যাদা লাভের অতিশয় আকুতিতে ব্যক্তি চেতনায় রুচির পরিমার্জনার প্রশ্ন দাগ কাটে না তার কাছে, তাই মূল্যবান যা ওই পথের সহায়ক। অথচ কে না জানে মূল্যবোধের এই পরিবর্তন বাংলার সাংস্কৃতিক ঐতিহ্যের অনুকূল নয়, ধারাশ্রয়ীও নয়। কে না জানে যে এই স্থূলত্বের প্রতি অনুরাগ বাংলার নিজস্ব শিল্পবোধ, তার মার্জিত জীবনাচরণ, সামাজিক বিনয়, যুগ যুগান্তর লব্ধ শ্রেয়স ইত্যাদির পরিপন্থী। বাংলার সংস্কৃতি এ পথে নতুন পত্র পল্লবে বিকশিত হবে না। ঐশ্বর্যশালী হওয়া তো কল্পনাতীত। আমার নিশ্চিত বিশ্বাস, যুদ্ধকালীন পরিবেশ থেকে ক্রমবর্ধমান ইয়াঙ্কি প্রভাব এর জন্যে কিঞ্চিদধিক দায়ী। আর এও নিশ্চিত যে এই ধরনের বিশেষ বস্তুবোধ কদাচ সামাজিক মূল্য বলে স্বীকৃত হবে না। কারণ মূল্য তো তখনই গড়ে ওঠে যখন সে ঐতিহাসাশ্রয়ী, যখন সেই ঐতিহ্যেরই নবতর বিকাশ, সন্তুষ্টি ও বিবর্তনের পথে সে সহায়ক, যখন সে মানহাইম কথিত অবজেক্টিভ সোশ্যাল ফাংশনস এর পরিপূরক। কিন্তু একালের মনুষ্যকণার সে দায় নেই, কারণ পূর্বেই বলেছি, মনুষ্য সমবায়ে ব্যক্তির অস্তিত্ব একরূপ অনভিপ্রেত। সুতরাং তার মূল্যের বোধও কোনো শ্রেয়সের চিন্তায় উদ্বিগ্ন নয়। ফলে আমরা একালের অধিকাংশ বাঙালি এমন এক জীবন স্রোতে ভাসমান, এমন এক বস্তুবোধে আশ্রিত যে আমাদের জীবনে আমাদের জাতীয় সত্তা বিলুপ্ত প্রায়। আমাদের ব্যবহারে, মননে, রুচির পরিচয়ে, শ্রেয়সের অনুধ্যানে সে সত্তার কোনো স্বাক্ষর নেই, কোনো অভিব্যক্তি নেই। একটি উদাহরণ দিই। কলকাতা যে বাংলাদেশেরই অন্তর্গত, বাংলার সাংস্কৃতিক জীবনের কেন্দ্রভূমি, একথা একমাত্র ভৌগোলিক অর্থে ছাড়া অন্য কোনো বৈশিষ্ট্যের উল্লেখে প্রমাণ করা দুরূহ। অন্যান্য শহর সম্পর্কেও একথা অল্প বিস্তর প্রযোজ্য। বাঙালি যেন জনপ্রবাহের কলরবে বিস্তৃত। তার শিল্পবোধ ধার করা বহিরঙ্গ প্রিয়তার মুমূর্ষু জাতীয় সত্তা কপটাচারের অতিশয়তায় হতশ্রী। পূর্বেই বলেছি, এ আচরণ অনেকটা নেতিবাচক, যেন একটা প্রত্যাঘাতের অভিব্যক্তি। আমার অস্তিত্বের মূল্য যখন স্বীকৃত নয়, তখন মূল্যের প্রতি আমার কোনো আকর্ষণ নেই, অনেকটা এই অনুভবের প্রকাশ। এটা জীবনের অন্যান্য প্রাঙ্গণেও লক্ষণীয়। এক্ষেত্রে একটা ব্যক্তিগত অভিজ্ঞতার উল্লেখ করতে চাই। সম্প্রতি একটি সাহিত্য বৈঠকে উপস্থিত থাকতে হয়েছিল। বৈঠক ঘরোয়া, কিন্তু বৈঠক। নির্বাচিত সভাপতিও ছিলেন। আহত ব্যক্তিদের প্রবন্ধ পাঠের পর কয়েকজন বিদগ্ধ বলে অখ্যাত তরুণ সাহিত্যিক
আলোচনা প্রসঙ্গে প্রবন্ধ পাঠকদের স্পষ্টত একথাই বললেন, আপনাদের প্রতি অশ্রদ্ধা ছাড়া আর কিছুই জানাতে পারি না। কথাটা যত সত্যই হোক না কেন, জনসভায় বলার মতো কথা এটা নয়। বাংলার শিষ্টাচার বিরোধী। যেমন শিষ্টাচার বিরোধী বৈঠকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সিগারেট ছুঁড়ে মারা, কিন্তু এই অশিষ্টাচারেরও সাক্ষাৎ পেলাম, এবং এমন সব লোকের মধ্যে যাদের শ্রেয়সের বোধ অমলিন বলে আমরা বিশ্বাস করতে অভ্যস্ত। স্বভাবতই মনে প্রশ্ন জাগে, কেন এমন হয়? উত্তরে ব্যক্তির মানুষ সংগঠন সম্পর্কে যে কথা বলেছি সে কথাই পুনরায় স্মরণ করতে হয়। এই অপ্রত্যাশিত আচরণের পশ্চাৎবর্তী নীতিবোধগত প্রশ্ন অথবা উচিত অনুচিতের সমস্যা উত্থাপন করতে চাই না। আমার বক্তব্য, যারা মূল্যের স্রষ্টা এবং যাদের বোধ বুদ্ধি মনন মূল্যের আশ্রয়, তারা যদি অবক্ষয়ী চেতনার নিদর্শন হয়ে পড়েন, তাহলে সামাজিক অর্থে উপযোগী ও সৃষ্টিশীল মূল্যের নবরূপায়ণ কিরূপে সম্ভব? তাছাড়া যাদের মধ্যে এই ঔদ্ধত্যের অভিব্যক্তি বা কেন, তা কি এ কারণেই নয় যে একদা বা শ্রদ্ধেয় বা মূল্যবান বলে স্বীকৃত ছিল? সামাজিক শিষ্টাচারে যা নির্দেশিত ছিল তা আজ অশ্রদ্ধেয় বলে অনুমিত। তা কি এ কারণেই নয় যে ব্যক্তি সেই অশালীন অবজ্ঞায় উৎসাহী যে অবজ্ঞা তারই সামাজিক বিধিলিপি? অবক্ষয়ী সমাজ, পারিবারিক জীবনে ভাঙন, পারিবারিক ঐতিহ্যের ক্রমবিলুপ্তি সব মিলিয়ে যেন ব্যক্তিকে ওই পর্যায়ে ঠেলে দিচ্ছে যাকে আমরা নৈরাজ্য বলেই অভিহিত করতে পারি। সেখানে যে সর্বময় কর্তা শ্রেয়সের চিন্তার সেখানে অনধিকার প্রবেশ। নিঃসন্দেহ যে সার্থক মূল্য সৃষ্টির অনুকূল পরিবেশ এ নয়। সমাজ পরিবেশে বিচরণশীল এই মনোভাবটি সাহিত্যের পাতায়ও তার স্বাক্ষর রেখে যাচ্ছে। এখানেও সাহিত্যের চাইতে অর্থের সম্মান বেশি। সাহিত্য সাহিত্যিকের ধ্যান বস্তু নয়, তার স্বপ্ন অন্য এক আকাশের অভিসারী। ফলে সাহিত্য কীর্তির অবনতি। এখানেও বাইরের রূপসজ্জা ও চমক, সেটা বর্ণালী পরিচ্ছেদেরই হোক বা লেখন ভঙ্গিরই হোক, দিয়ে হৃদয় ভোলানোর প্রচেষ্টা। অন্তরের অতলে প্রবেশ করে হীরকখণ্ডের মতো জ্বলে ওঠা নয়। অর্থাৎ এক প্রকার নিষ্প্রাণ পাণ্ডুর সাহিত্য সৃষ্টির প্রয়াস, যা ক্ষণিকের নিমন্ত্রণ নিয়ে আসে, হৃদয় জুড়ে স্থায়ী আসন পাততে চায় না। শিক্ষার ব্যাপক বিস্তার ও পুস্তক প্রকাশন ব্যবসায়ের প্রসারের দৌলতে সাহিত্য পাঠকের সংখ্যা আয়তনে বিপুল হয়েছে, কিন্তু এর অধিকাংশই জীবনচক্রের আবর্তনে ইতস্তত বিক্ষিপ্ত করুণা মাত্র, যাদের অস্তিত্বের মূল্য স্বীকৃত নয় এবং সেই হেতু গভীর মনন উপলব্ধিতে উদ্বিগ্ন হওয়া যাদের মানস প্রকৃতি নয়। সাহিত্য ক্ষেত্রে তাদের আবির্ভাব হালকা তরল রসপানের দাবিতে। দারুণ গ্রীষ্মে একটু আইসক্রিম বা এক গ্লাস শরবত পান করার মতো। আইসক্রিমের ব্যবসায় ফেল করার সম্ভাবনা কম, তেমনি জল হৃদয় রসের কারবারে নগদ প্রাপ্তিযোগ সুনিশ্চিত। ব্যবসায়ীরা তো বটেই, সাহিত্যিকরাও চলতি বাজারের হৃদস্পন্দন অনুভব করে তদানুযায়ী ব্যবস্থাপত্র লিখতে লাগলেন। সম্ভবত এ কারণেই কয়েক বছর আগে রম্য রচনার হুজুগ এসেছিল। ইংরেজি রোমাঞ্চকর গোয়েন্দা কাহিনীর মতো এসব গ্রন্থেরও যেখান থেকে খুশি পাঠ আরম্ভ করা যায়, আবার যেখানে খুশি থেমে পুনরায় নতুন করে আরম্ভ করা সম্ভব। তাতে রসের ইতর বিশেষ বা ঘাটতিও হয় না। সম্প্রতিকালে যে দু একটি গ্রন্থ অত্যাধিক জনপ্রিয়তা অর্জন করেছে এবং অবিশ্বাস্য দ্রুত গতিতে যাদের অনেকগুলো সংস্করণ নিঃশেষিত, তাদেরও ইতিহাস এই। হয় তারা ক্ষণস্থায়ী তরল ভক্তিরসের অতিশয়তায় ও অলৌকিকতায় আর্দ্র, অর্থাৎ পরম পুরুষ ইত্যাদি, নয়তো যৌন রোমাঞ্চ ও বিভৎসতায় বিহ্বল, অর্থাৎ মরুতীর্থ, হিংলাজ ইত্যাদি। একজন প্রবীণ ও প্রখ্যাত বাঙালি কবি কথা প্রসঙ্গে আমাকে একদিন বলেছিলেন,
হিংলাজ কারা বেশি পড়ে জানো? যারা পরম পুরুষ পড়ে। কথাটা আপাত বিদৃশ্য এবং অসত্য প্রতীত হলেও বিষয়গত ঐক্যে ও আবেদনের সমতায় অত্যন্ত খাঁটি। ওই দুটি গ্রন্থ প্রকৃতপক্ষে ওই দুটি শ্রেণীর সমুদয় গ্রন্থই। স্ত্রীর মূল্যবোধে অনাশ্রিত মনুষ্য কন্যার ক্ষণকালের আশ্রয়, অনবসর বিক্ষুব্ধ মুহূর্তের আনন্দের উৎস ও সঞ্চয়, নিরর্থক অস্তিত্বের বিষণ্ণতায় এরা শরবতের স্বাদ এনে দেয়। পূর্বোক্ত শ্রেণীর পাঠকের চাহিদার এরা যোগানদার। সামাজিক মূল্য চেতনার বর্তমান অবস্থায় এই ধরনের গ্রন্থের মুদ্রণ, প্রকাশ ও প্রসার অবশ্যম্ভাবী ও অরধ্য, কিন্তু পণ্ডিত বলে খ্যাত ব্যক্তিরা এদের মূল্যবান বলে সার্টিফিকেট দেন, সেটাই সর্বাপেক্ষা পরিতাপের বিষয়। সম্ভবত এটাও সমাজ ব্যাধির লক্ষণ এবং পাণ্ডিত্য সন্দেহজনক। তারপর চিত্রজগৎ। কোনো মনুষ্যকন্যার পক্ষেই এর প্রভাব থেকে বিমুক্ত থাকা সম্ভব নয়। কোনো চিত্র উপভোগ না করলেও আমাদের আশ্রয়হীন চিত্ত কত গভীর এক শূন্যতায়, মূল্যবোধহীনতায় বিবশ। আধুনিক চিত্রশিল্প তার প্রকৃষ্ট প্রমাণ। কথাটা আমি সাধারণভাবেই বলছি, কারণ গভীর মানবিক সংবেদনায় উজ্জ্বল মূল্যবোধের অভিব্যক্তিতে ঐশ্বর্যশীল চিত্রের সাক্ষাৎ আমরা কখনো কখনো পাই। তাদের বাদ দিলে বাকি আর সব চিত্রের আবেদনের প্রত্যক্ষ লক্ষ্য বস্তু অপরিশুদ্ধ, জৈব প্রবৃত্তি, নিম্নগামিতা, যার সহজ প্রকৃতি। ক্ষণিকের উচ্চকিত উল্লাসের ভেতর দিয়ে এরা ক্রমাগতই মানুষকে পেছনের দিকে টানে, সুদূর বিস্তারী আদর্শের পথ থেকে সরিয়ে আনে। কারণ সিনেমা শুধুমাত্র আনন্দ নিকেতন নয়, বিশেষ কোনো অভিনেত্রী মেয়েদের, বিশেষ কোনো অভিনেতা ছেলেদের আদর্শ পুরুষ। ব্যবহারিক জীবনে সেই আদর্শকে রূপায়িত করার চেষ্টা অনায়াস লক্ষ্য। 20-25 বছর আগেও বাংলার কৈশোর স্বপ্ন ছিল সুভাষচন্দ্র বসু, এখন রাজ কাপুর। দুই কালের দুই আদর্শের পার্থক্য বিশ্লেষণের অপেক্ষা রাখে না। কিছুদিন পূর্বে স্কুল ভবনের পাশে প্রেক্ষাগৃহ উদ্বোধনের প্রতিবাদে আহত অভিভাবকদের সভার বাইরে ছেলেদের যে বিক্ষোভ হাওড়ায় অনুষ্ঠিত হয়ে গেল, তাতেই একালের মূল্য চেতনার স্বরূপ উদ্ঘাটিত। বলা বাহুল্য, এ চেতনা স্বচ্ছ নয়। বাংলাদেশের বর্তমান সমাজ পরিসরে মূল্য চেতনার স্বরূপ কি এবং কিভাবে তার পরিবর্তন হয়েছে তা নিয়ে কিঞ্চিত আলোচনা করলাম। এই আলোচনার মাধ্যমে আমার বলার উদ্দেশ্য, সৃষ্টিধর্মী মূল্যের বোধ সমাজ মানুষে উদ্ভাসিত না থাকায় এবং ব্যক্তিচিত্তে তার অনুধানের অভাবে একটা স্থূল বস্তু নির্ভর বিবশতার আবর্ত সৃষ্টি হয়েছে। প্রাণস্পন্দন ও গভীর প্রাচুর্য বিনষ্ট। তবু আশার কথা, মূল্যবোধের এই বিশৃঙ্খলার মধ্যেও আমাদের জীবনাচরণের কোনো কোনো প্রাঙ্গণে ক্ষীণ আলোর দীপ্তি লক্ষ্য করা যায়। দৃষ্টান্ত স্বরূপ, আধুনিক কালে রুচি ও সৌন্দর্যবোধ অনেকটা বিকশিত ও প্রসারিত, এবং সেই সৌন্দর্যবোধকে দৈনন্দিন উপযোগিতার সঙ্গে মিলিত করার একটা প্রশংসনীয় উদ্যম দেখা যায়। সুন্দরের চেতনা বইয়ের প্রচ্ছদ থেকে জানালার পর্দা, গৃহসজ্জা থেকে শাড়ির পাড় পর্যন্ত বিস্তৃত ও অভিব্যক্ত। শুনতে পাই, মার্জিত শিল্পকলা মণ্ডিত বিবিধ তাঁতবস্ত্রের ব্যবহার উত্তরোত্তর বৃদ্ধির পথে। গৃহসজ্জার পরিপাটির দিকেও পূর্বাপেক্ষা সজাগ দৃষ্টি। সেজন্য প্রায় বিলুপ্ত কুটির শিল্প পুনরায় সমাদৃত হচ্ছে। গৃহসজ্জায় কৃষ্ণনগরের পুতুল আর বিষ্ণুপুরের ঘোড়ার ডাক পড়েছে। মণিপুরী ও শান্তিনিকেতনী ডিজাইন বিছানা ঢাকনিতে ব্লাউজে ফুটে উঠেছে। ভারতের অন্যান্য প্রদেশের কুটির ও তাঁতশিল্প বাঙালির ঘরে আদৃত ব্যবহৃত হচ্ছে। এই অনুরাগের ধারা যদি অব্যাহত থাকে এবং ক্রমে তা লোকায়ত হয়, তাহলে সুস্থির
সৃষ্টিশীল মূল্যবোধের আবির্ভাবে তা সহায়ক হবে বলে আমার নিশ্চিত প্রত্যয়। অবশ্য সামাজিক ও অর্থনৈতিক কাঠামোর পুনঃসংগঠন যাতে ব্যক্তিক অস্তিত্ব অস্বীকৃত না হয়ে সামাজিক উপযোগিতার দিক থেকে স্বীকৃত হতে পারে, না হলে যথার্থ মূল্যের সৃষ্টি এবং সেই মূল্যকে পুনরায় ঐতিহ্যশ্রয়ী করা সম্ভব নয়। জীবনের অন্যান্য দিকে মূল্যের চেতনা এই সংগঠনকেও কোনো না কোনোভাবে প্রভাবিত করতে পারে। সেই জন্য উদ্বেগের মধ্যেও পূর্বোক্ত কারণে আমি আশাবাদী। আসল সমস্যা পরস্পর বিচ্ছিন্ন মনুষ্য সমবায়কে সত্য অর্থে মানুষের সমাজে পরিণত করা এবং সমাজে সমন্বিত শক্তির ঐশ্বর্য, যৌবনের কর্মোদ্যম, সামগ্রিক আদর্শের উদ্বোধন এবং অবিচ্ছিন্ন গতির উচ্ছ্বাস ফিরিয়ে আনা। এ প্রসঙ্গে সৃষ্টির ঐশ্বর্যশীল সমাজ সম্পর্কে হোয়াইটহেড যা বলেছিলেন তাও স্মরণীয়। তিনি বলেছিলেন, "The vigor of civilized societies is preserved by the widespread sense that high aims are worthwhile. Vigorous societies harbor a certain extravagance of objectives so that men wander beyond the safe provision of personal gratifications. All strong interests easily become impersonal. The love of a good job well done." অর্থাৎ উচ্চ আদর্শ অনুসরণ করা, সেই আদর্শকে সমাজ মানুষের চিত্তে উজ্জীবিত রাখা, বস্তু থেকে আদর্শের অধিক মূল্য দেওয়া ইত্যাদি কর্মের মাধ্যমেই সভ্য সমাজের সৃষ্টিশীলতা অক্ষুণ্ণ থাকে। ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে যা অতিশয় বা বাহুল্য, তাকে মূল্য দিয়েই ব্যক্তিকে তার ক্ষুদ্র স্বার্থ সীমা থেকে বৃহত্তর সীমায় টেনে আনা হয়, সমাজ স্পন্দিত হয়। আমাদের আদর্শ সূর্য সন্ধানী হোক এবং ব্যক্তির চিত্তাকাশে সেই আদর্শ জ্বলে উঠুক একটি উজ্জ্বল নক্ষত্রের মতো। মূল্যবোধের অরাজক স্থূল থেকে মুক্তিলাভের সেই পথ এবং আমাদের ব্যক্তিক ও সামগ্রিক অস্তিত্বকেও বোধহয় এ পথেই মূল্যবান করা সম্ভব। সাহিত্য, শিল্প, সিনেমা, শিক্ষা, রাজনীতি ও ব্যবহারিক জীবনের সর্বক্ষেত্রের কর্মীরা যত বেশি সমস্যার গুরুত্ব সম্পর্কে অবহিত হন, ততই আশার কথা।